আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশ ডাক বিভাগের বিগত বছরগুলোতে যে গণিতগুলো বারবার আসছে সেখান থেকে আজকে 50টি বাছাই করা গণিতের সমাধান করে দেব, যেগুলো ডাক বিভাগের বিভিন্ন পরীক্ষাতেই আসার সম্ভাবনা রয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। প্রথম গণিত আছে, একটি রম্বস ক্ষেত্রের কর্ণদ্বয় যথাক্রমে 5 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তো আমাদের একটা বিষয় জানতে হবে যে রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি। রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা আছে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। তা কর্ণদ্বয়ের গুণফল কি আছে? 5 ও 4.5। তাহলে আমরা লিখলাম 5 গুণন 4.5, তাহলে কি বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, বর্গ সেন্টিমিটার। এবার দেখেন এই 5 গুণন 4.5 গুণ করলে কত হয় সেটা আমরা দেখব। এই দুইটা গুণ করলে হয় 22.5। 22.5। এবারে 22.5টা আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো কি 11.25 বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার, এই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আমরা যদি সূত্রটা জানি তাহলে কিন্তু হয়ে যায়। ঠিক আছে, 2 নম্বর গণিতে আছে দুটি কর্মিক সংখ্যার বর্গের অন্তর 37। সংখ্যা দুটি কি কি? আমরা ধরে নিলাম একটি সংখ্যা হচ্ছে x এবং অন্যটি হচ্ছে x প্লাস 1। এখন আমরা যদি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন অর্থাৎ প্রশ্ন অনুসারে যদি লিখি, শর্তমতে লিখতে গেলে আমরা লিখতে পারি কি তাহলে x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস হলো x স্কয়ার ইকুয়াল টু কত হবে? 37। ঠিক আছে, বা এটা আমরা সূত্রে ফেলাই তাহলে কি হয়? a প্লাস হোল স্কয়ার স্কয়ার প্লাস টয়েস এ বি 1 না লিখলে হয়। ঠিক আছে, টয়েস এ বি প্লাস বি স্কয়ার, ওয়ানের উপর স্কয়ার দেওয়া না দেওয়া সমান মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 37। বা এই এক্স স্কয়ার কেটে দিলাম, থাকে টয়েস এক্স আর 37 এই প্লাস 1 ওই পাশে গেলে কি হবে? মাইনাস 1। বা টয়েস এক্স ইকুয়াল টু কত হয়? 36। বা তাহলে এক্স ইকুয়াল টু কত হয়? 18। এই দুই পাশে গেলে কত? 2 দ্বারা যদি উভয় পক্ষকে ভাগ করি 2 দিয়ে কাটা যায় 18 2 36, তাই না? তাহলে আমরা এক্স এর মান পেলাম কত? 18। এখন দেখেন একটি সংখ্যা তাহলে কত ধরেছিলাম আমরা? এক্স, তাহলে পাইলাম কত? 18। অপরটি কি ধরেছিলাম? এক্স প্লাস 1, তাহলে 18 যোগ হচ্ছে 1 সমান সমান কত? 19। তাহলে আমরা একটা বিষয় জানি কি, দুটি কর্মিক সংখ্যার বর্গের অন্তর সংখ্যা দুটির যোগফলের সমান। তাহলে এই দুইটা আমরা যোগ করে দিই। দেখেন 18 আর আজ কত? 19, কত হয়? 37। তাহলে সংখ্যা দুটি কি কি আমাদের? একটা হচ্ছে 18 ও 19, এই হচ্ছে উত্তর। ঠিক আছে, 3 নম্বর আছে কি দেখেন, টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানে আমরা এই গণিতটা করতে পারি টাকায়। প্রথমে কি দেখেন 3টি করে কিনে, তার মানে আমরা এখানে লিখব 3টির ক্রয় মূল্য। 3টির ক্রয় মূল্য কয় টাকা? 1 টাকা। ঠিক আছে, অতএব একটির ক্রয় মূল্য কত সেটা আমরা বের করব। একটির ক্রয় মূল্য কত হবে? 1/3 টাকা। আবার দেখেন দুটির বিক্রয় মূল্য, আবার দুইটির বিক্রয় মূল্য কয় টাকা? 1 টাকা। ওকে, অতএব একটির বিক্রয় মূল্য কত হবে? তাহলে 1/2 টাকা। এবার আমরা দেখব কি, তাহলে একটির বিক্রয় মূল্য এত টাকা, একটির ক্রয় মূল্য হচ্ছে এত টাকা, তার মানে কি লাভ হয়, তাই না? অতএব লাভ কারণ কি বিক্রয় মূল্য বেশি সুতরাং লাভ হয়। তাহলে লাভ সমান সমান আমরা দেব কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। 1/2 বিয়োগ হচ্ছে কত? 1/3। ঠিক আছে, এবার দেখেন টাকা। এবার আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি, তাহলে 3 দুগুণ কত? 6। এখানে কত হয়? 3 আর 3 6 2 বার 2, তাহলে কত পেলাম আমরা? 1/6 টাকা। এটা হচ্ছে আমাদের লাভ। ঠিক আছে, এখন আমরা শতকরা বের করব। কি করব? শতকরা বের করব। তাহলে আমাদের চালান ছিল কত? 1/3, তাই না? 1/3 কিন্তু আমাদের চালান ছিল। তাহলে আমরা লিখব
একের 3 টাকা লাভ হয়, একের 3 টাকায় লাভ হয়, একের 3 টাকা লাভ হয় কত? একের 6 টাকা, 1/6 টাকা। অতএব 1 টাকা লাভ হয় কত সেটা আমরা দেবো কি? অতএব 1 টাকা লাভ হয় 1/6, 3, 1 যাবে নিচে। অতএব শতকরা চাইছে, তাই আমরা দেবো কি 100। অতএব 100 টাকা লাভ হয় 6, 1 গুণন 3 গুণন 100 গুণন 1। এখান দেখেন 3 দুগুণে কত? 6, 2 100 ভিতর যায় 50 বার, তাহলে শতকরা লাভের হার কত? 50%। এই হচ্ছে উত্তর। 4 নম্বর গণিতে কি বলা আছে দেখেন, √3 √5 টু দি পাওয়ার 4 এর মান কত? তো আমরা একটু গণিতটা আগে লিখে নিই। √3 √5 পাওয়ার আছে কত? 4। হ্যাঁ, √3 এর উপর আমরা 2 দিলাম, √3 এর উপর পাওয়ার 2 দিলাম, আর √5 এর উপর পাওয়ার 2 দিলাম, তারপরে এই দিয়ে দিলাম 2, তাহলে কত? 4, ঠিক আছে না? 2 2 4। আচ্ছা, এবার দেখেন স্কয়ার রুটে কেটে দিলাম, স্কয়ার রুটে কেটে দিলাম, এখানে কত থাকে? 3 গুণন 5 পাওয়ার হচ্ছে 2, 3 পেসো কত হয়? 15 পাওয়ার 2, 15 15 কত হয়? 225। আচ্ছা, 15 15 কত হয়? 225। এই হচ্ছে কিন্তু উত্তর। হ্যাঁ, এই গণিতগুলো হলে এবার আপনি শর্ট করে কিন্তু করতে। 5 নম্বর গণিতটা আছে কি, 6 ফুট দীর্ঘ একটি বাঁশের 4 ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময় একটি গাছের ছায়া 64 ফুট লম্বা। গাছটির উচ্চতা কত? গাছটির উচ্চতা কত? তাহলে আমরা এই গণিতটা কিন্তু এভাবে করতে পারি যে 4 ফুট ছায়া হলে উচ্চতা হয় 6 ফুট, কিন্তু এটা না, যে 4 ফুট ছায়া হলে 4 ফুট ছায়া হলে উচ্চতা হচ্ছে 6 ফুট, উচ্চতা 6 ফুট। অতএব 1 ফুট ছায়া হলে উচ্চতা কত হবে? উচ্চতা হবে 6/4 ফুট, ঠিক আছে। অতএব বলা আছে কি 64 ফুট। হ্যাঁ, ছায়া যদি 64 ফুট হয়, অতএব 64 ফুট ছায়া হলে উচ্চতা হবে 6 গুণন 64 ভাগ হচ্ছে 4, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখেন, এখানে আমরা কি করতে পারি? 4 ষোলং কত? 64, ঠিক আছে। এবারে যদি 6 দ্বারা আমরা গুণ করি, 6 ছক 36, 6 3 9, কত? 96। তাহলে 96 ফুট। হ্যাঁ, উচ্চতা কত? 96। তাহলে আমরা উত্তর লিখতে পারি গাছটির উচ্চতা হবে, উচ্চতা 96, উচ্চতা আছে 96 ফুট। ওকে, এই হচ্ছে উত্তর। 6 নম্বর গণিতটা বলা আছে একটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2। বৃত্তের দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? পাই আর স্কয়ার, তাই না? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, বৃত্তের ক্ষেত্রফল সমান সমান আমরা লিখতে পারি কি? পাই আর স্কয়ার। এখানে এখানে ব্যাসার্ধ কত? এখানে ব্যাসার্ধ আছে কিন্তু আপনার আর, আর হচ্ছে ব্যাসার্ধ। অতএব তাহলে আমরা লিখতে পারি ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত, ঠিক আছে, বা ক্ষেত্রফল দুটির অনুপাত। অতএব ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত হচ্ছে কি? পাই আর স্কয়ার অনুপাত পাই আর স্কয়ার। হ্যাঁ, একটা আপনি বড় আর দিলেন, ওটা কোনো সমস্যা না, ঠিক আছে। এখন দেখেন প্রথম ক্ষেত্রফলের ক্ষেত্রফল আছে কত? 3। তাহলে আমরা লিখব কি? পাই 3 স্কয়ার অনুপাত পাই কত আছে?
টু স্কোয়ার, তাহলে কত হয় পাই 3 3 কত 9, আর এখানে আছে আপনার পাই 4। ঠিক আছে, আমরা যদি এবার উভয় পক্ষকে পাই দ্বারা ভাগ করি তাহলে কাটা যায়, থাকে কত আমাদের 9/4। এই হচ্ছে কিন্তু উত্তর। এভাবে আপনি শর্টকাটে করতে পারবেন। ঠিক আছে, 7 নম্বর আছে কি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 4/5 হলে শতকরা লাভের পরিমাণ কত? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের, হ্যাঁ, তাহলে আমরা ধরে নিলাম বিক্রয় মূল্য, ধরি বিক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, ধরি বিক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য কত হবে? তাহলে ক্রয় মূল্য, আচ্ছা ক্রয় মূল্য কত হবে? তাহলে 100 এর 4/5 এত টাকা। এবার এটা কাটেন আপনি, কত হয়? 5 কুড়ি 100, তাহলে কত হয়? 4 কুড়ি 80 টাকা। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ক্রয় মূল্য ছিল 80 টাকা, তার মানে লাভ হয়। ঠিক আছে, এবার আমরা লিখবো অতএব লাভ কত টাকা? তাহলে লাভ আছে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য, এত টাকা বা কত টাকায়? 20 টাকা। এখন আমরা দেখবো শতকরা লাভ কত, তাই না? এখানে আমরা লিখতে পারি অতএব আপনার, এখানে আমরা কি লিখবো? শতকরা লাভের পরিমাণ কত? হ্যাঁ, 80 টাকা লাভ হয়, 80 টাকায় লাভ হয় 20 টাকা। আচ্ছা এখানে লিখে দিই একটু লাভ, ওকে। অতএব 100 টাকায় 100 টাকায় লাভ হবে কত সেটা দেখো, 20 গুণন হচ্ছে 100 ভাগ হচ্ছে কত? 80, 4 কুড়ি 80, 4 25-এ 100 সমান সমান কত থাকলো এখানে? 25%। এই হচ্ছে কিন্তু উত্তর। উত্তর 25% লাভ। বিষয়টা বোঝা যায়? আপনারা এখানে দেখেন বিক্রয় বলা হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 4/5 হলে শতকরা লাভের পরিমাণ কত? তাহলে আপনার ধরতে হবে কি এই বিক্রয় মূল্যটা কিন্তু আপনার ধরতে হবে। সেই জন্য কিন্তু আমরা লিখছি বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে ক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য যা তার চেয়ে 4/5। ঠিক আছে, 4/5, ঠিক আছে। সেজন্য তাহলে কত হয়? 80 টাকা। তার মানে ক্রয় মূল্য হচ্ছে আমাদের 80 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 100 টাকা, তাহলে লাভ হয়। সেজন্য আমরা বের করে নিলাম লাভ হয় কত? 20 টাকা। তার মানে কি 80 টাকা ছিল আমাদের চালান, সেজন্য লিখছে 80 টাকা লাভ হয় 20 টাকা, অতএব 1 টাকা লাভ হয় কত? অতএব 100 টাকা লাভ হয় কত? ঠিক আছে, তাহলে কত হয়? 25% লাভ হয়। ওকে, এক নম্বরটা বলা আছে x² - 1 - y ইন্টু y - 2 এর উৎপাদক বিশ্লেষণ করেন। তাহলে আমরা প্রথমে একটু গণিতটা লিখে নিই। x মাইনাস x² - 1 - y ইন্টু y - 2, এটা যদি আমরা করি তাহলে কি লিখতে পারি? x² - 1 - y তো হইতে কি y² মাইনাস মাইনাসে প্লাস y দ্বারা 2 গুণ করলে কি হয়? টয়েস y। ঠিক আছে, এইবারে আমরা আর একটু সাজাই নিই। x² আমরা মাইনাস y² লিখলাম প্লাস টয়েস y মাইনাস 1। আমাদের উদ্দেশ্য একটা সূত্রে ফেলানো, ঠিক আছে, সেজন্য কিন্তু আমরা এমনি সাজাইতেছি। দেখেন x² মাইনাস সাইনটা যদি আমরা কমন নিই, মাইনাস সাইনটা কমন নিলে কি y² মাইনাস প্লাস মাইনাস টয়েস y মাইনাস মাইনাসে প্লাস 1। এখন আপনি দেখেন y রে যদি আমরা a ধরি, 1 রে যদি b ধরি, তাহলে কি a² - 2ab প্লাস b স্কয়ার হয় না? সেজন্য আমরা লিখতে পারি y - 1 হোল স্কয়ার লেখা যায়, এতটুকু সমান লেখা যায়। এবার দেখেন এটা যদি আমরা a ধরি, এটা যদি b ধরি, তাহলে কি a² - b স্কয়ার সূত্র হয় না? a² - b স্কয়ার সূত্র কি হয়? a প্লাস প্লাস মাইনাসে মাইনাস y, a প্লাস b ইনটু a মাইনাস b, y মাইনাসে প্লাস 1। ঠিক আছে, 9 নম্বর গণিতটা দেখুন, x + 1/x = 2 হলে x ডিভাইডেড x² + x - 1 এর মান কত? এই গণিতটা আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে শুরু করব। কি লিখব? দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে কি x + 1/x = 2। আমরা এটা সমাধান করি, দেখেন কি হয়। x, তাহলে x এ কি হয়? x² + x এর ভিতরে 1 বাজে, 1 দ্বারা গুণ করলে 1 = 2, বা
এটা দ্বারা আমরা এবার আর গুণন করব। কি করব? আর গুণন। তাহলে কি হয়? এক্স স্কয়ার প্লাস 1 হ্যাঁ ইকুয়াল টু কি টোয়াইস এক্স। ঠিক আছে, বা এক্স স্কয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস 1 ইকুয়াল টু কি 0। এই টোয়াইস এক্স আমরা এই পাশে আনলাম। হ্যাঁ, এখন দেখেন এক্স এর যদি 1 ধরি এ ধরি এবং 1 এর যদি বি ধরি তাহলে কি a স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার হয় না? তাহলে এটা সমান আমরা লিখতে পারি কি a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কত? 0। উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি তাহলে কি দাঁড়ায় দেখেন? তাহলে আমরা লিখতে পারি x মাইনাস 1 ইকুয়াল টু 0 লেখা যায়, বা x ইকুয়াল টু -1 ওই পাশে নিই। এই তাহলে অতএব x সমান সমান আমরা কি পেলাম? 1। এবার দেখেন প্রদত্ত রাশিটা কি আছে? প্রদত্ত রাশিটা আছে x ডিভাইডেড x স্কয়ার প্লাস x মাইনাস 1। এই তো এখন দেখেন x এর মান আছে 1, এটার মান 1 স্কয়ার দিলে একই, তাই না? এটার মান 1 মাইনাস 1। এবার দেখেন কত থাকে 1, এখান থেকে 2 মাইনাস 1 সমান কি 1, 2 থেকে থাকে কত 1, 2 থেকে 1 গেল 1 থাকে না, তাহলে 1। এই হচ্ছে কিন্তু আমাদের অ্যানসার। আমাদের অ্যানসার কত? 1। অন দ্বারা 1 রে ভাগ করলে 1। 10 নম্বর গণিতে বলা আছে 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি 20% লাভে এবং অন্যটি 20% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলে কত লাভ ও কত লস হয়েছে? এই গণিতটি আমরা একটু দেখব কিরকম জানেন? আমরা প্রথমে দেখব ক্রয় মূল্য কত। কি ক্রয় মূল্য কত সেটা আমরা দেখব। 20% লাভে আমরা লিখব কি 20% লাভে প্রথমটির বিক্রয় মূল্য 20% লাভে প্রথমটির বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা লাভে বাড়বে, তাই না? 100 যোগ 20 120 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য অর্থাৎ 20% লাভে বিক্রয় মূল্য, ঠিক আছে? বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। ক্রয় মূল্য কত? 100 টাকা। অতএব বিক্রয় মূল্য যদি 3600 টাকায় কত? 3600 টাকা হলে ক্রয় মূল্য হবে কত সেটা আমরা দেখব। তাহলে 100 গুণন আছে কত? 3600 ভাগ হবে 120, ভাগ কত? 120। তাহলে দেখেন এই শূন্য আমরা কাইটে দিলাম, 3 12 36, শূন্য কিন্তু একটা আছে, তাই না? তাহলে কত হয় দেখেন, 3 একে 3 আর শূন্য আছে 3টা, তাহলে কত? 3000 টাকা। তাহলে আমরা পাইলাম প্রথম চেয়ারটির ক্রয় মূল্য ছিল 3000 টাকা, 20% 20% লাভ, ঠিক আছে? এটার ক্রয় মূল্য আমরা পাইলাম 3000 টাকা। এইবার আমরা লিখবো কি 20% লসে, ঠিক আছে? এবার লিখবো আমরা 20% ক্ষতিতে দ্বিতীয় চেয়ারটি, ঠিক আছে? দ্বিতীয়টির বিক্রয় মূল্য, দ্বিতীয়টির বিক্রয় মূল্য 100 থেকে 20 বাদ যাবে, তাহলে কত? 80 টাকা, ঠিক আছে? 80 টাকা। অতএব বিক্রয় মূল্য 20% ক্ষতিতে, বিষয়টা বুঝেন। হ্যাঁ, বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে? 100 টাকা। হ্যাঁ, অতএব বিক্রয় মূল্য যদি 3600 টাকা হয়, ক্রয় মূল্য কত হবে? এখানে 100 গুণন আছে 3600 ভাগ কত? 80, কত? 80। এবার দেখেন আমরা যদি এটা কাটি তাহলে দেখেন কত? 4 কুড়ি 80, 5 কুড়িতে 100। এবার 4 নং 36, শূন্য আছে কটা? 2টা। তাহলে 5 নং কত? 45, শূন্য আছে কটা? 2টা। 4500 টাকা। দ্বিতীয়টার ক্রয় মূল্য 4500 টাকা। তাহলে আমরা লিখব দুটি চেয়ারের, প্রথম আমরা লিখে নিই দুটি চেয়ারের বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য, একটা লিখলেই হলো, ঠিক আছে? আচ্ছা, দুটির
মোট ক্রয় মূল্য মোট ক্রয় মূল্য ছিল কত তাহলে ডাইরেক্ট এখান থেকে আমরা আচ্ছা একটু করে লিখি 3000 যোগ হচ্ছে 4500 তাহলে কত হল দেখেন এই 20 5 5 4 3 7500 টাকা তাই না এবার দুটির মোট বিক্রয় মূল্য কত সেটা আমরা দেব বিক্রয় মূল্য কত ছিল দেখেন কত 3600 না তাহলে 7200 কত বিক্রয় মূল্য হচ্ছে 7000 আপনার 3600 গুণ দেবেন 2 গুণ দেবেন কত গুণ দেবেন 2 কত হয় তাহলে 7200 টাকা অতএব তাহলে আমাদের বিক্রয় মূল্য ছিল 7200 টাকা ক্রয় মূল্য ছিল 7500 তার মানে কি ক্ষতি হয়েছে আমাদের তাই না অতএব ক্ষতি হয় কত 7500 থেকে 7200 হল 300 টাকা কত 300 টাকা 300 টাকা এই হচ্ছে কিন্তু আপনার উত্তর কিন্তু হলে বসে আমি আপনাকে বোঝানোর জন্য এত কিছু লিখলাম আপনি হলে বসে এত কিছু করবেন না শুধু এটা বের করে আপনি তো জানেনই যে এখানে 3600 এর দুইটার দাম কত হবে দুইটার দাম তাহলে বিক্রয় মূল্য 7200 টাকা ক্রয় মূল্যটা বের করে নেবেন শর্ট করে আরো শর্ট করে করবেন হ্যাঁ 11 নম্বর গণিতটা বলা আছে একটি পানি ভর্তি বালতির ওজন 16.5 কেজি বালতির এত অংশ পানি ভর্তি থাকলে তার ওজন হয় 5.25 কেজি খালি বালতির ওজন কত এই গণিতটা আমরা প্রথমে লিখব কি যে ধরি বালতির ওজন ধরি বালতির ওজন কি x কেজি একবার শর্টকাটে করবেন এখন বালতির ওজন যদি x কেজি হয় তাহলে আমরা লিখব কি বালতির পানির ওজনটা আমরা বের করতে পারি বালতির পানির ওজন কত হবে তাহলে আমাদের এখানে কি আছে বালতি এই যে 16.5 ভিতরে কি আছে বুঝেন বিষয়টা 16.5 ভিতরে বালতির ওজন আছে পুরো পানির ওজন আছে তাহলে আমরা এখান থেকে যদি 16.5 থেকে যদি আমরা বালতির ওজনটা বাদ দিই তাহলে এটাই হচ্ছে কি আমাদের পানির ওজন এটাই কিসের ওজন পানির ওজন আবার দেখেন এবার আবার আমরা এটা বের করব বালতির এত অংশ পানির ওজন কত সেটাও বের করে ফেলবো ঠিক আছে বালতির এত অংশের একবার 4 অংশের এত অংশের পানির ওজন বালতির এত অংশের পানির ওজন কি ঠিক একই ভাবে আমরা বের করব ঠিক আছে তাহলে এটার ভিতরে কি আছে এত অংশ পানি আছে এবং বালতির ওজন আছে তাহলে 5.25 থেকে আমরা কি বাদ দেব আমরা বাদ দেব বালতির ওজন বাদ দেব কি বালতির ওজন বাদ এত কেজি ঠিক আছে আচ্ছা তাহলে দেখেন এবার আমরা সম্পূর্ণ পানি আমরা বালতির এত অংশের পানির ওজন এবার আমরা সম্পূর্ণ পানির ওজনটা বের করব ঠিক আছে অতএব বালতির এক বা সম্পূর্ণ অংশের পানির ওজন এক বা সম্পূর্ণ অংশের পানির ওজন কত হবে তাহলে 5.25 বিয়োগ হচ্ছে x এর সাথে এটা উল্টে যাবে তাহলে 4 এত কি কেজি আচ্ছা এবার দেখেন এটা আমরা যদি গুণ করি 4 5 20 তাহলে কত হবে 21 বিয়োগ এত কেজি ঠিক আছে এখানে কেজি হ্যাঁ এবার আমরা প্রশ্ন মতে লিখতে পারি এটাও পানির ওজন এটাও পানির ওজন এই দুইটার আমরা সমাধান করলে কিন্তু হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে according to the question আমরা লিখতে পারি কিভাবে দেখেন 16.5 মাইনাস x ইকুয়াল টু আমরা লিখতে পারি কি 21 বিয়োগ হচ্ছে কি 4 x দ্বারা 4 এর গুণ করলে 4x হ্যাঁ এভাবে আমরা কিন্তু লিখতে পারি নাকি
এইবার আমরা সমাধানটা করি। মাইনাস এক্স, এইটা এ পাশে আনলে কি হবে, প্লাস এক্স, 4x ইকুয়াল টু 21, এটা যদি আমরা ওই পাশে নিই বিয়োগ হবে 16.5, বা এখান থাকে কয়টা এক্স, 3টা এক্স ইকুয়াল টু, এখন এটা থেকে যদি এটা বাদ যায় আমাদের কত থাকে সেটা দেখবো। কত, 4.4 কত 5। আচ্ছা, এক্স ইকুয়াল টু তাহলে কি হবে, 4.5 ভাগ হচ্ছে 3, বা এক্স ইকুয়াল টু 1 এটা ভাগ দিলে কত, 1.5 এত কেজি। তাহলে আমরা বালতির ওজন ধরছিলাম কত, চাইছি কি আমাদের প্রশ্নে বলা আছে খালি বালতির ওজন কত, খালি বালতির ওজন ধরছি আমরা x কেজি। তাহলে আমরা লিখতে পারি কি, উত্তর বালতির ওজন তাহলে 1.5 কেজি। 1.5 কেজি, ঠিক আছে। এই হচ্ছে কিন্তু আমাদের উত্তর। 12 নম্বর গণিতে আছে কি, দুটি সংখ্যার গুণফল 54, সংখ্যা দুটির গসাগু 3 হলে সংখ্যা দুটির লসাগু কত। এই ধরনের গণিতগুলো আপনি কি করবেন জানেন, যা আছে না, আমরা জানি কি একটা জিনিস আমাদের তো জানতে হবে না, লসাগু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। আমাদের যেটা ইচ্ছা হয় আমরা ধরেন লসাগু রাখলে তাহলে আমরা 54 দ্বারা এটার ভাগ দিলে হয়ে যায়। সুতরাং আপনি 54 রে 3 দ্বারা ভাগ দেন, যেটা দেওয়া থাকবে ওইটা ভাগ দেবেন কত, 3 18 54। এই কিন্তু উত্তর, ঠিক আছে। আপনি শর্টকাটে কিন্তু এই গুণগুলো করে যেতে পারেন। হ্যাঁ, 13 নম্বর গণিতটা দেখুন, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। আমরা এরকম একটা আঁকি আগে। এই যে ধরেন আমরা একটা বৃত্ত আঁকলাম, হ্যাঁ, দেখতে খারাপ হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে বৃত্ত, এই আমরা একটা এঁকে নিলাম, হ্যাঁ, দেখতে খারাপ হইতে পারে, আগে বললাম। এ, এটা দিলাম ও, এটা দিলাম বি, ঠিক আছে, এটা দিলাম ডি। আমরা যে কোনো ধরনের একটা নামকরণ করতে পারি। এখন বলা আছে দেখেন, 10 সেন্টিমিটার ব্যাসার্ধে বৃত্তের কেন্দ্র হতে, এটা হচ্ছে কত, তাহলে প্রশ্ন অনুসারে এটা হচ্ছে 10 সেন্টিমিটার, কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা, এই হচ্ছে জ্যা, তাহলে এটা দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার। হ্যাঁ, এখন চাইছে কি এই জ্যা এর দৈর্ঘ্য, এই যে বি ডি সমান সমান কত, কি প্রশ্নের হচ্ছে বি ডি সমান সমান কত, এই হচ্ছে আমাদের কিন্তু উত্তরটা চাইছে ভাবে। তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্যের সূত্র অনুযায়ী যদি আমরা করি, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমাদের লম্ব, এতটুকু এই বি ও, এটা হচ্ছে আমাদের ভূমি, এটাও কি আমাদের ভূমি। তাহলে আমরা ভূমি যদি বের করি তাকে 2 দ্বারা গুণ করলে হয়ে যাবে। তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী আমরা পাই কি, দেখেন লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, হ্যাঁ, ইকুয়াল টু কি অতিভুজ স্কয়ার, বা আমাদের লম্ব স্কয়ার কত আছে দেখেন, লম্ব আছে আপনার 6, 6 এর উপর স্কয়ার দিলাম, প্লাস ভূমি দেয়া নাই, ভূমিটাই আমাদের বের করতে হবে, তাই না। ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ আছে 10, 10 এর উপর স্কয়ার, বা ভূমি স্কয়ার ইকুয়াল টু 10 এর উপর স্কয়ার দিলে কত হয় 100, এখানে কত 36, আমরা ডাইরেক্ট লিখে গেলাম 36, কত লিখলাম আমরা 36, হ্যাঁ, বা এবার দেখেন ভূমি স্কয়ার ইকুয়াল টু 36, 6 আছে 10 এর বাইরে কত 4, 1, তাহলে কত হয় 6, 64। হ্যাঁ, উভয় পক্ষে আমরা বর্গমূল করি, ভূমি স্কয়ার 64 রুট করলে কত হবে দেখেন, এখানে কি থাকে, তাহলে ভূমি 8 8 64 8, তাহলে দেখেন এইটার আমরা কতটুকু পাইলাম, এটা পাইছি আমরা তাহলে 8 পাইছি না, ভূমি হইছে আমাদের 8, তাহলে পুরো জ্যার দৈর্ঘ্য কত, এখানে 8 হইলে এখানেও 8, তাহলে কত হবে 16। হ্যাঁ, তাহলে জ্যার দৈর্ঘ্য, অতএব এই জ্যা এর দৈর্ঘ্য, জ্যার দৈর্ঘ্য কত, 8 দ্বারা 2 দেন 16, তাহলে 8 2 16, এই 16 সেন্টিমিটার যেটা দেওয়া থাকবে ওইটাই। ওকে, আশা করি বুঝছেন। একটা চিত্র আপনি আঁকবেন, চিত্রটা আঁকলে হয় কি, চিত্র আপনারা অনেকে মনে করেন কঠিন, না, চিত্রটা আঁকলে দেখবেন আপনার চিত্রের ভিতরে অঙ্ক আছে। হ্যাঁ,
বেশি ভাবার প্রয়োজন হয় না। আচ্ছা 14 নম্বর গণিত আছে 29, 25, 21 ডট 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 -23 এর সমষ্টি কত? এই গণিতটা যদি আমরা করি, এটা আমরা জানি এটা সমান্তর দ্বারা সূত্র আছে যে কোনো পদ তার প্রতি পদের পার্থক্য যদি একই হয় সেটাকে আমরা সমান্তর দ্বারা বলি। তাই সমান্তর দ্বারা প্রথম পদ আছে এ সমান সমান এখানে কত আছে? এ সমান সমান আছে 29, হ্যাঁ, এ সমান সমান 29 এবং সাধারণ অন্তর আছে ডি সমান সমান যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য, তাহলে ডি সমান সমান কত হয়? ডি সমান সমান হচ্ছে -4, কত হয়? -4, ঠিক আছে, -4, ওকে। আচ্ছা -4। আর আমরা n তম পদের সূত্র জানি কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর এখানে n আছে -23। তাহলে আমরা শর্টকাটে লিখতে পারি কি? এটি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু আছে -23, এটা লিখতে পারি। তো এটার মান আছে কত? এর মান আছে 29 প্লাস হচ্ছে n মাইনাস 1, আর এটার মান কত? ডি এর মান কত? -4, তাই না? ইকুয়াল টু হচ্ছে -23 বা 29 প্লাস মাইনাসে মাইনাস কি 4n আর মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে কি 4 ইকুয়াল টু হচ্ছে 23। বা এখন দেখেন এখানে 9 সেট করো, 9 সেট হচ্ছে 9 সেট 13 না, তাহলে কত? 33 মাইনাস 4n ইকুয়াল টু হচ্ছে 23, কত? ইকুয়াল টু হচ্ছে 23। বা এবার যদি আমরা সরি মাইনাস হ্যাঁ, আচ্ছা -4n ইকুয়াল টু -23, আর এটা যদি উপরে যায় এটাও মাইনাস হয়ে যায় -33, বা -4n ইকুয়াল টু এই দুইটা যোগ করলে কত হয়? 3 আর 3 6, 3 2 5, কত? 56, হ্যাঁ। বা এই মাইনাস মাইনাস 1 দ্বারা গুণ করলে কাটা যায়, তাহলে কি n সমান সমান আমরা লিখতে পারি 56 ভাগ হচ্ছে 4, অতএব n সমান সমান 4 14 56। আমরা n এর মান পেলাম কত? 56। এবার আমরা সমষ্টি বের করতে পারি, সমষ্টি চাইছিলাম। এবার যদি আমরা সমষ্টি বের করি, অতএব সমষ্টি বের করলে আমরা কি লিখব? n সমষ্টির সূত্র কি? সমান্তর দ্বারা n/2 ইনটু টয়েস এ প্লাস n মাইনাস 1 ইনটু হচ্ছে ডি। এই হচ্ছে আমাদের সমষ্টির সূত্র, এই হচ্ছে কি আমাদের সমষ্টির সূত্র। এবার আমরা কি মান বসাই দেব, ঠিক আছে। n এর মান পাইছি কত আমরা? এই যে 14 এর মান কত? 29 প্লাস n এর মান কত? 14 মাইনাস 1, আর ডি এর মান কত? ডি এর মান আছে -4, তাই না? এটার আমরা যদি কাটি, একটু কাটা ছোট করে নি 7, হ্যাঁ, আর 29 দিন কত হয়? 29 দিন হয় 58, আর এখানে কত থাকে দেখেন, যোগ, আমরা এটা আগে একটু করে নিই। 14 থেকে 1 গেল থাকে কত? 13, মাইনাস আছে 4, 7 58, আচ্ছা প্লাস মাইনাস কি মাইনাস 4 তেরং কত হয়? 4 তেরং হচ্ছে 52, আমরা এখানে 4 তেরং 52 লিখতে পারি, হ্যাঁ। আচ্ছা এরপরে আমরা এখানে চলে যাই, দেখেন তাহলে কত আছে, সরি সেকেন্ড ব্র্যাকেট, তাহলে কত? 7, হ্যাঁ, 7 গুণন এখানে কত থাকে? 6, 58 থেকে 52 গেল থাকে কত? 6, এই লিখলাম আমরা 6, তাহলে কত? 6 7 42, 42। এই হচ্ছে কিন্তু আমাদের এই সমষ্টির সূত্রটা কি হবে? হ্যাঁ, 42 হবে সূত্র, এগুলোর যোগফল হবে 42, 42। এই হচ্ছে আমাদের অ্যান্সার। 15 নম্বর গণিতটা আছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 50 বর্গ সেন্টিমিটার, ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য কত? এই গণিতটা আমরা জানি কি, আমাদের একটা সূত্র জানতে হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র আছে √3/4 ইন্টু a স্কয়ার, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি কি, √3/4 ইন্টু a স্কয়ার সমান সমান কত? সমান সমান হচ্ছে 50, বা a স্কয়ার আমরা রাখলাম 50, এটা ঘুরাই দিলাম 4/√3, হ্যাঁ, বা
এ স্কোয়ার সমান সমান এখান কত 450 200 বাই √3 বাই আচ্ছা এ স্কোয়ার সমান সমান এখন 200 এর √3 দ্বারা গুণ করলে কত √3 মান যারা না বের করতে পারেন কমেন্ট করেন, আমি কমেন্টস করলে অবশ্যই জানাই দেব না √2 √3 কিভাবে আপনি হাতে বের করবেন আমি শিখিয়ে দেব, ঠিক আছে। তাহলে এটার আমরা যখন ই করব তাহলে আমাদের হয় a স্কয়ার ইকুয়াল টু 115.47 ওকে। আচ্ছা বা এ আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে আমাদের হয় 10.74 উভয় পক্ষের যদি আমরা কি করি এটার যদি বর্গমূল করি সরি তাহলে এর মান হয় কত 10.47 হ্যাঁ এই দুইটা যদি বর্গমূল করে দিই তাহলে আমাদের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হবে উত্তর হচ্ছে 10.74। 16 নম্বর গণিত আছে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:3 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 13:5 বর্তমানে পিতার বয়স কত। এই গণিতটা আমরা প্রথমে ধরে নেব পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স 7x বছর ওকে। অতএব পুত্রের বর্তমান বয়স তাহলে কত ধরলাম 3x বছর। প্রশ্ন মতে বলা আছে 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল এত, তা 4 বছর পূর্বে এবার লাগবে কি 4 বছর পূর্বে পিতার বয়স ছিল 4 বছর পূর্বে পিতার বয়স তাহলে বর্তমান সেটা এখান থেকে 4 বছর বাদ যাবে পিছনে যাবে না। ধরেন আপনার বয়স এখন 30 বছর, কেউ বললো 5 বছর আগে আপনার বয়স কত ছিল, আপনি কি করবেন 30 থেকে 5 বাদ দেবেন, ঠিক ওই লজিকে 4 বছর পূর্বে পুত্রের বয়স ছিল কত তাহলে 3x মাইনাস হলে 4 হ্যাঁ। এখন তাদের অনুপাত কত হবে, অনুপাত হবে 13:5। তাহলে আমরা কিন্তু লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা লিখতে পারি কি দেখেন 7x মাইনাস 4 3x মাইনাস 4 ইকুয়াল টু কত হবে 13/5। এখন আপনি সমাধান করে যান তাহলেই হয় হ্যাঁ। আচ্ছা 3 তেরং কত হয় এটা করি আমরা 3 তেরং 39x 4 তেরং 52 4 তেরং কত 52 ইকুয়াল টু এবার 5 7 35x মাইনাস 4 5 20 বা 39x এটা এর পাশে আনি 35x ইকুয়াল টু এখানে কত আছে মাইনাস 20 আর ওটা পাশে গেলে হবে প্লাস 52 বা তাহলে কত হয় 4x 4টা x থাকে না 39টা থেকে 35টা গেলে বিয়োগ এখান থেকে কত 32 বড়টা সাইন প্লাস 32। অতএব x ইকুয়াল টু কত হয় তাহলে 4টা 32 হ্যাঁ একটু লিখেই দিই নাকি 32 4 অতএব x ইকুয়াল টু 4 32। এবার দেখেন চাইছে কি বর্তমানে পুত্রের বয়স কত, বর্তমানে পুত্রের বয়স ছিল কত 3x কত 3x তাহলে পুত্রের বয়স বর্তমানে পুত্রের বয়স কত 3x 3x এর মান পাইছি আমরা 8 3 কত 24 3 বছর ওকে। 17 নম্বর গণিতটা দেখুন বলা আছে 3 log 2 প্লাস log 5 সমান সমান এর মান কত। এর মানটা যদি আমরা বের করি আচ্ছা আগে একটু আমরা লিখি 3 log 2 তাই না আচ্ছা প্লাস আছে কি log 5 বা log এই 3 কে আমরা উপরে আনবো প্লাস log কি 5 আচ্ছা বা log এখন কত log 8 হ্যাঁ প্লাস log 5 বা log আমরা log কমন নিলাম তাই কত 8 প্লাস থাকলে গুণ তাই না সূচকের নিয়ম তো এটা বা log 5 40 log 40 কি এই হচ্ছে অ্যানসার ওকে। 18 নম্বর গণিত আছে একটি গাড়ির সামনের চাকার পরিধি 3 মিটার পিছনের চাকার পরিধি 4 মিটার গাড়িটি কত কিলোমিটার গেলে সামনের চাকা পিছনের চাকা থেকে 100 বার বেশি ঘুরবে। আমরা এখানে প্রথমে লিখতে পারি ধরি
এই একটা লাইন লিখলে আপনার গণিত হয়ে যাবে। ধরি এক্স কিলোমিটার গেলে, এক্স কিলোমিটার গেলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে পিছনের চাকার অপেক্ষা 100 বার বেশি ঘুরবে। 100 বার বেশি ঘুরবে। 100 বার বেশি ঘুরবে। তাহলে এক্স মিটার গেলে সামনের চাকা ঘোরে, আমরা লিখবো কি এক্স মিটার গেলে সামনের চাকা ঘুরবে এক্স বাই 3 বার, ঠিক আছে, এতবার। আবার এক্স মিটার গেলে পিছনের চাকা ঘুরবে তাহলে কত? আচ্ছা, পিছনের চাকা ঘুরবে এক্স বাই 4 এতবার। এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি কি এই দুই চাকার ঘোরার পার্থক্য। হ্যাঁ, তাহলে আমরা লিখবো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 3x/4 সমান কত? 100, ঠিক আছে। বা এই দুইটা লসাগু করণ কত হয়? 12। আর এখানে কত হয়? 4x। এখানে কত হয়? 3x = কত? 100। ওকে, বা তাহলে উপরে থাকে কত? x/12 = কত? 100। বা আর গুণন করেন x = কত হয়? 1200 এত মিটার। কি? এত মিটার। তাহলে এত মিটার বা 1000 মিটার আছে 1 কিলোমিটার সমান লিখতে পারি তাহলে কত? 1.2 কিলোমিটার। তাহলে আমরা কি পাইলাম? 1.2 কিলোমিটার গেলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা 100 বার বেশি ঘুরবে। এটাই কিন্তু হচ্ছে আপনাদের উত্তর। ওকে, 19 নম্বর আছে 15টি গড়ের মূল্য 5টি ঘোড়ার মূল্য সমান। দুটি ঘোড়ার মূল্য 3000 টাকা হলে একটি গরুর মূল্য কত? আপনি এখানে প্রথমে আপনি বের করবেন যে 5টি ঘোড়ার মূল্য কত আছে। তাহলে দেখেন দুইটি ঘোড়ার মূল্য, এটা কিন্তু দেওয়া আছে, এখানে কিন্তু দেওয়া আছে, তাই না? দুটি ঘোড়ার মূল্য কত? 3000 টাকা। 3000 টাকা। অতএব আমরা দেখবো এখন 5টি ঘোড়ার মূল্য কত। 5টি ঘোড়ার মূল্য একবার বের করে ফেলবো, ঠিক আছে। তাহলে 3000 গুণন আছে 5, নিচে ভাগ হবে 2, তাই না? এখন দেখেন এখানে কত হয়? 1500। হ্যাঁ, 1500। আচ্ছা, 5 15 কত হয়? 75। শূন্য আছে কয়টা? 2টা। তাহলে আমরা পাইলাম কি এখানে 5টি ঘোড়ার মূল্য 7500 টাকা। কি? 5টি ঘোড়ার মূল্য 7500 টাকা। তাহলে এখানে বলা আছে আবার কি দেখেন 15টি ঘোড়ার মূল্য 5টি ঘোড়ার মূল্য সমান। তার মানে কি 15টি গরুর মূল্য আছে 7500 টাকা। তাহলে লিখতে পারবো অতএব 15টি গরুর মূল্য তো এটাই হবে, তাই না? বলাই তো আছে 7500 টাকা। অতএব চাইছে কি একটি গরুর মূল্য কত? অতএব একটি গরুর মূল্য, তাহলে এটা ভাগ দেন 7500 ভাগ দেন আপনার কত দ্বারা? 15 দ্বারা। তাহলে 5 15 কত হয়? 75। শূন্য আছে 2টা, তাহলে কত? 500 টাকা। 500 টাকা, ঠিক আছে। তাহলে আমরা পাইলাম কি উত্তর একটি গরুর মূল্য 500 টাকা। ওকে, 20 নম্বরটা দেখুন কি আছে। x² + 1 - √3x = 0 হলে x² + 1/x² মান কত? x² + 1/x² মান কত? এটা আমাদের পারতে হবে, ঠিক আছে। এই গণিতটা আমরা করতে পারি কিভাবে? দেখেন আমরা দেওয়া আছে দিয়ে শুরু করব। দেওয়া আছে কি
এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস রুট 3x ইকুয়াল টু 0, তাই না? বা এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু আমরা এই পাশে রুট 3x এ নিয়ে যাব, বা এবার আমরা উভয় পক্ষকে যদি x দ্বারা ভাগ দিই, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড হচ্ছে x ইকুয়াল টু রুট 3x ডিভাইডেড হচ্ছে x, x এ কাটা যায়, বা এখানে এই x দ্বারা যদি এটার ভাগ দিই আমরা, যদি একটু আচ্ছা যারা কম বোঝেন তাদের জন্য আমি পুরোটা করে দিছি, প্লাস 1/x, এটা তো আমরা এইবার পাই, তাই না? এক্স স্কোয়ার প্লাস 1 এর ভাগ দিলে এবার পাই না? আচ্ছা, এখান কি থাকে তাহলে রুট 3, বা এখানে দুটো x এখানে একটা x, কাটাকাটি করলে কটা থাকে? একটা x, প্লাস 1/x ইকুয়াল টু রুট 3। আপনি এতটুকু বের করতে পারলে আপনার গণিতটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা পাইলাম এটা। এবার আমরা প্রদত্ত রাশিটা লিখি। প্রদত্ত রাশি আমাদের কি আছে? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের তার মানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আছে তিনটা। আমরা মানের দিক তাকাই না, মানে আমরা কি পেয়েছি? প্লাস, সুতরাং প্লাসের টানাবো, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কাটা যায়। x প্লাস 1/x এর মান কত পাইলাম? রুট 3, এই দিলাম রুট 3, হ্যাঁ, তারপর মাইনাস, আচ্ছা এটার উপর আছে কি স্কয়ার, এই যে স্কয়ার দিলাম, মাইনাস 2, স্কয়ার রুটে কাটা যায়, থাকে কি 3 মাইনাস 2, কত থাকে? 1। এটাই তো আমাদের অ্যান্সার। 21 নম্বরটা দেখুন, বলা আছে কি যদি x টু দি পাওয়ার 4 মাইনাস টয়েস x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হয় তবে x এর মান কত? এই গণিতটা আমরা এভাবে করি, প্রথমে একটু সাজাই নিই। x টু দি পাওয়ার 4 মাইনাস টয়েস x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্রে ফেলাবো, তাহলে কি হয়? x স্কয়ারে ধরবো, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার ইকুয়াল টু 0। এবার দেখেন কম বেশি লেখা হলো না, কিন্তু দুটো x স্কয়ার ঠিক আছে। তাহলে আমরা এটা সমান সমান লিখতে পারি কি a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কত? 0। বা আমরা উভয় পক্ষকে বর্গমূল করলে স্কয়ার কেটে ফেলাইতে পারি, তাহলে কি x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু থাকে 0। বা আবার x স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি 1। উভয় পক্ষকে আবার যদি বর্গমূল করি, হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি কি x ইকুয়াল টু 1। তার মানে এখানে চাইছি কিসের মান? x এর মান, x এর মান তাহলে 1। এই হচ্ছে আমাদের অ্যান্সার। 22 নম্বর গণিতটা দেখুন, ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়, বা এভাবে থাকে ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে ছোট। এই ধরনের গণিতগুলো আমি একটা গণিত দ্বারাই বুঝিয়ে দিচ্ছি, আর আপনি প্রত্যেকটা গণিত যদি হলে বসে ভাগ করে দেখেন প্রত্যেকটা ভগ্নাংশ, ওতে অনেক সময় লাগবে। তো আমি যে লজিকটা দেখাচ্ছি এই লজিকটা আপনি করেন, সহজ হবে। প্রথম কেস দেখেন 23, আমরা এভাবে লিখবো 23, 26, 13, 13, 15, 15, 17, 19, 22, এই ঠিক আছে। প্রথম আমরা এটা দ্বারা একটা গুণ করে দেখি কত হয়। 23 গুণ 15, 23 গুণন যদি 15 দেই তাহলে হয় 345। তাহলে এটা দ্বারা আমরা পাইলাম কত? 345। এটা দ্বারা কত পাই সেটা দেখি একটু। 26, 13, 26, 13 কত? 338, 338। দেখেন তাহলে আমরা এই লবটা দ্বারা কিন্তু বড় পাইছি, এটা দ্বারা পাইছি আমরা গুণ করে 345, আর এই 26 দ্বারা গুণ করে পাইছি আমরা 338। যদি বড় বলে তাহলে যেটা দ্বারা বড় পাইছি এটা রাখবো, আর যদি ছোট বলতে তাহলে এটা দ্বারা আমরা ছোট পাইছি তাহলে এটা রাখতাম। যেহেতু আমাদের এখানে বড় চাইছে সুতরাং এটা আমরা কেটে দেবো, কারণ আমরা এটা দ্বারা বড় পাই নাই, ঠিক আছে? বড় পাইছি আমরা এটা দ্বারা, সুতরাং এটাই রাখবো। যেটার উপরেরটা দ্বারা বড় পাবো ওইটা রাখবো, যেটার উপরেরটা দ্বারা ছোট পাবো যদি ছোট বলা হয় তাহলে ছোটটাই ওইটাই রাখবো, ঠিক আছে? এবার এটা বাদ গেল, এবার আবার আমরা 23 দ্বারা আবার 17 এর গুণ দেব। 23 গুণন হচ্ছে কত? 17। 23 গুণন 17 তাহলে কত হলো দেখেন? 391। এবার আবার আমরা এটা দ্বারা গুণ করে পাই 391, কত? 391। দেখি 26 দ্বারা 15 গুণ করলে পাই আবার 390, 390। সুতরাং আমরা এটা দ্বারাই কিন্তু বড় পাইছি, এই উপরেরটা দ্বারাই কিন্তু বড় 23 দ্বারাই, সুতরাং এটাও বাদ যাবে। এবার আবার আমরা এই 23 দ্বারা 22 এ গুণ করে দেখব, যতক্ষণে বড় না পাই। তাহলে সরি, আচ্ছা 23 গুণন হচ্ছে কত? 22, গুণ করলে আমরা পাই কত? 506। এবার আমরা 26 দ্বারা 19 এ গুণ করে পাই কত সেটা দেখো। 26 গুণন হচ্ছে 19, 494, কত? 494
94, বিষয়টা বুঝছেন? তাহলে আমরা ঠিক 23 দ্বারাই কিন্তু বেশি, কারণ 506 494 চেয়ে 506 বড় না, এটা বড় না, সুতরাং এটা দ্বারাই কিন্তু বড় পাই। সুতরাং আমাদের বড় হচ্ছে ভগ্নাংশ 23/26, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভগ্নাংশ। এই হচ্ছে কিন্তু আপনাদের উত্তরটা। ওকে, 23 নম্বর গণিতটা আছে কি log 5√5 এর মান কত? এটার মান যদি আমরা বের করি তাহলে একটু সাজাই লিখি log 5√5, না? তাহলে আমরা লিখতে পারি কি log 5, এই √5 সমান রুট সমান আমরা কত লিখতে পারি 1/2, হ্যাঁ 1/2 লিখতে পারি সমান তো এই হাফ আমরা এই পাশে এনে ফেলাইলাম, তাহলে কি রইল log 5 1/2, আর log 5 সমান কত 1, কারণ আমরা জানি log a to the a equal to কত 1, ওই সূত্র অনুযায়ী। তাহলে হাফ, তাহলে এটা যদি আমরা গুণ করি কি 1/2 হয়। এই আছে আমাদের অ্যান্সার। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? এখানে আপনি ধরতে পারেন যে বড় সংখ্যাটা x, ছোট সংখ্যাটা হচ্ছে x-1, হ্যাঁ এভাবে ধরে করতে পারেন, বা শর্টকাটে যদি আপনি করতে চান তাহলে আপনি এভাবে করতে পারেন 1 যোগ 199 ভাগ হচ্ছে 2, তাহলে কত হয় 200 ভাগ 2 সমান হলে বৈশা এই 100, এভাবে করতে পারেন। এই গণিতটা আপনি অল্টারনেটিভ ওয়ে করতে পারেন কিভাবে, যেমন আমরা ধরি বৃহত্তম সংখ্যা x+1 এবং ছোট সংখ্যাটি ধরলাম x। এবারে আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন x+1 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 199, কি 199, বা তাহলে এটা সূত্র ফলাই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস হলো x স্কয়ার মাইনাস কত মাইনাস হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু কত 199, বা এটা কাইটা দিলাম টয়েস x ইকুয়াল টু, এটা তো কাটা যায়, তাহলে 199 বিয়োগ এই এক ওই পাশে নিয়ে গেলাম, বা টয়েস x ইকুয়াল টু 100 কত 198, বা x ইকুয়াল টু কত হবে তাহলে x ইকুয়াল টু 198 ভাগ হচ্ছে 2। এবার এটা ভাগ দিলে কত থাকে, অতএব x ইকুয়াল টু কত দেখেন 9 দুগুণে কত 18, হ্যাঁ 9 দুগুণে কত 18, 9 দুগুণে 18 কত 99, হ্যাঁ 99 কিন্তু, ঠিক আছে। এখন বৃহত্তম সংখ্যাটি চাইছি কি বড় সংখ্যাটি, বৃহত্তম সংখ্যাটি কত ছিল আমাদের x+1, তাহলে x এর মান পাইলাম আমরা কত 99 যোগ 1 কত 100, এভাবে আপনি করতে পারেন, ঠিক আছে। 25 নম্বর বলা আছে 30 থেকে 90 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত সেটা বের করতে হবে। তাহলে 30 থেকে 90 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হচ্ছে আপনার, এখানে আমরা দেখা যায় 90 এর যে মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটা পাই কত 89 হচ্ছে মৌলিক সংখ্যা, কত 89 হচ্ছে মৌলিক সংখ্যা। 30 এর পরবর্তী যে সংখ্যাটা পাই এটা হচ্ছে কত 31, কত 31। তাহলে এটার বিয়োগ যদি আমরা করি কত থাকে 8, 3 আছে 8 এর বাকি 5, 58, এই কিন্তু উত্তর। একবার শর্টকাটে 26 নম্বর বলা আছে কি একটি দ্রব্য 25% লাভে বিক্রয় করলে উহার ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত? আমরা ধরি দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা, ধরি দ্রব্যটির ক্রয় মূল্য কত 100 টাকা। 25% লাভে বিক্রয় মূল্য কত? 25% লাভে লাভ বিক্রয় মূল্য কত হবে 125। চাইছি ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত তাহলে কত
তাহলে ক্রয় মূল্য আছে কত 100, বিক্রয় মূল্য কত 125। এবার আপনি কাটেন 4 25 100, 5 25 125। এই হচ্ছে কিন্তু আপনার উত্তর। হ্যাঁ, 25 দ্বারা কাটলাম উভয় পক্ষকে। 27 নম্বরটা আছে 5 ও 95 এর মধ্যে 5 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? প্রথম আমরা দেখো 5 ও 3 এর লসাগু কত। 5 ও 3 এর লসাগু কত হবে? 3 5 15। কত হয়? 15। ঠিক আছে। এবার আমরা লিখব 5 ও 95 এর মধ্যে 5 দ্বারা 5 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। বিভাজ্য সংখ্যা হচ্ছে কি? বিভাজ্য সংখ্যা হবে 5 ও 95 এর মধ্যে 15 দ্বারা বিভাজ্য সংখ্যা। ঠিক আছে, হবে 5 ও 95 এর মধ্যে 15 দ্বারা বিভাজ্য সংখ্যা কি? 15 দ্বারা বিভাজ্য সংখ্যা। ওকে, সমান সমান তাহলে কি হবে? 15 থেকে 90 পর্যন্ত 15 থেকে 90 পর্যন্ত 15 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে 15 দ্বারা বিভাজ্য সংখ্যা। 15 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে কি? 90 বিয়োগ হচ্ছে 15 ভাগ হচ্ছে 15 যোগ হবে 1। এইবারে কত আছে? তাহলে এখান থেকে কত উপরে থাকে? 75 ভাগ হচ্ছে 15 যোগ 1। তাহলে 5 15 75, 5 যোগ 1 সমান সমান 6। এই হচ্ছে কিন্তু তোমার উত্তর। 28 নম্বর গণিতটা আছে একটি মইয়ের এক প্রান্ত ভূমি থেকে 15 মিটার উঁচু ঘরের জানালার বাইরে পৌঁছায়। অপর প্রান্ত ঘর থেকে 8 মিটার দূরে থাকলে মইয়ের দৈর্ঘ্য কত? আমরা যদি একটু আইকে নিই তাহলে কিন্তু এই গণিতটা সহজ হয়ে যায়। আমরা একটু এঁকে নিচ্ছি। এই, ঠিক আছে। তো এখানে দেখেন, এটা ধরলাম আমরা এ, এটা ধরলাম বি, এটা ধরলাম আমরা সি। 15 মিটার উঁচু, তাহলে এলো 15। হ্যাঁ, 15 মিটার উঁচু। তারপরে বলা আছে কি এটা হবে কত মিটার? 8 মিটার। বলা আছে মইয়ের এক প্রান্ত ভূমি থেকে 15 মিটার উঁচু, এর ভূমি থেকে 15 মিটার উঁচু ঘরের জানালার বাইরে পৌঁছায়। অপর প্রান্ত ঘর থেকে, ঘর থেকে 8 মিটার দূরে থাকলে, এই যে 8 মিটার, 8 মিটার দূরে থাকলে, হ্যাঁ 8 মিটার যদি দূরে থাকে, আচ্ছা 8 মিটার দূরে থাকলে তাহলে এখানে চাইছে যে মইয়ের দৈর্ঘ্য। এই হচ্ছে ধরেন মই, এটা কি? এটা হচ্ছে আমাদের মই। এই হচ্ছে আমাদের মই, বিষয়টা বুঝেন। তাহলে চাইছে কি এসি কত? এসি কত? তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লিখি। তাহলে এসি আমরা এটা অতিভুজ ধরলাম। অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন দেখেন লম্ব স্কয়ার, লম্ব কত আছে? 15, ভূমি আছে 8। ওকে, 15 15 কত হয়? 225। 8 8 কত? 64। যোগ করলে কত হয়? 5 4 9, 6 আর 2 8 আর 289। অতএব উভয় পক্ষ যদি আমরা বর্গমূল করি তাহলে অতিভুজ থাকে শুধু, অতিভুজ সমান 289 বর্গমূল করলে কত হয়? 17। কত? 17। তার মানে মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 17। এই হচ্ছে উত্তর, 17 মিটার। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184 কে ভাগ করলে প্রত্যেকবার 4 থাকবে? যেহেতু 4 অবশিষ্ট থাকবে সেহেতু আমরা কি করব? 100 থেকে 4 বিয়োগ দিব কত? 96। 184 থেকে 4 বিয়োগ দেব কত? 100।
80, এই দুইটা আমরা ঘষাও করবো, তাহলে বের হয়ে যাবে। ঠিক আছে, 96 ভাগ হচ্ছে কত, 180। 96 ভাগ 180 যদি দেই, কত পর্যায়ে এর ভিতরে দেখেন, দুইবার যায় না, যায়, দুইবার দিলে বেশি হয়ে যায়, তাহলে আমরা একবার দেব। 996, 6 10 বাকি 4, আর থাকে কত, 10 18 বাকি কত, 8। হ্যাঁ, তাহলে কত হয়, 84। কত, 84। ঠিক আছে, এবার আমরা 96 দেব, তাহলে কত, একবার যায় এবার, 84 একে 84, 2 12, এবার আবার 84 দ্বারা দিই, 7 12 84, তাহলে 12 পাইলাম, কত, ঘর্ষক 12। তাহলে উত্তর আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি কত হবে, 12। 30 নম্বরটা আছে, পরপর তিনটি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে। তাদের যোগফল কত হবে, আমরা ধরি সংখ্যা তিনটি যথাক্রমে, একটা ধরলাম x-1, আর একটা ধরলাম x, আর একটা ধরলাম x+1। প্রশ্ন মতে আমরা লিখতে পারি এই সংখ্যা তিনটির কি গুণফল, তাই না, বলা আছে সংখ্যা তিনটির গুণফল কত হবে, তাহলে x-1 x গুণন x+1 সমান সমান কত, 120। ঠিক আছে, বা এখন এই সংখ্যা তিনটা আগে এই দুইটার একটু গুণ করে নিই, তাহলে কত হয় দেখেন, x² - x, x+1। হ্যাঁ, কত কম কর। আচ্ছা, এখন দেখেন, এখানে আমাদের আছে x+1, x-1 আর আছে x+1, তাহলে a² - b² সূত্র লিখতে হবে, এই দুইটা সমান সমান আমরা লিখতে পারি কি, x² - 1, তারপর কি থাকে, x ইকুয়াল টু কত, 120, a² - b² সূত্র ফেলাইলাম। ঠিক আছে, এটার গুণ করি x দ্বারা, x² - 1 এর গুণ করলে কি হবে, x³ - x ইকুয়াল টু কত, 120, ইকুয়াল টু হচ্ছে 120। ঠিক আছে, এখন দেখেন, আমরা যদি x এর মান যদি 5 হয়, x এর মান 5 হলে কত হয় দেখেন, x এর মান যদি আমরা x ইকুয়াল টু 5 হলে, x ইকুয়াল টু 5 হলে আমাদের তাহলে কিন্তু এটা হয়ে যায়, দেখেন, x ইকুয়াল টু 5 হলে তাহলে x, তাহলে x³ x সমান সমান আমরা লিখতে পারি 5, এর উপর কিউব আছে, কিউব মাইনাস আছে 5, হ্যাঁ, তাহলে 120 হয়। দেখেন এখানে তাহলে কি, 5 এর উপর কিউব হলো হয় 125, মাইনাস আছে 5, তাহলে কি 120। তাহলে আমরা এখানে সংখ্যাটি x এর মান পাইলাম কত, 5। ঠিক আছে, কত পাইলাম, 5। এবার আমরা দেখি প্রথম সংখ্যাটা তাহলে কত হয়, 5 মাইনাস 1 সমান সমান হচ্ছে 4। দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 5, তৃতীয় সংখ্যাটা হচ্ছে কত, তৃতীয় সংখ্যাটা হচ্ছে 5 প্লাস 1, 5 প্লাস 1, হ্যাঁ, তাহলে কত হয়, 6। তাহলে কি পেলাম আমরা, 4 যোগ 5 যোগ 6 সমান সমান হচ্ছে 15। এই হচ্ছে আমাদের রেজাল্টটা। ঠিক আছে, 31 নম্বর গণিতটা আছে কি, a/b equal to 4:7 এবং b/c equal to 5:6 হলে a b c সমান সমান কত। এই ধরনের গণিতগুলা আমরা দেখেন প্রথমে a লিখি, a অনুপাত কি, b সমান সমান কত, 4:7। এখানে আপনি এই 4 এবং 7 এর সাথে আপনার উভয় অনুপাতের সাথে এমন সংখ্যা যোগ করবেন, যেমন এখানে b কত, 7, হ্যাঁ, আর এখানে b হচ্ছে 5, এমন সংখ্যায় গুণ করবেন যাতে এই b এর মান ঠিক থাকে। তাহলে আমরা এখানে 5 গুণ করলাম, 4 গুণন 5 উভয় অনুপাতের সাথে, আর 7 অনুপাত 5, তাহলে কি ধরে দেখেন, 4 5 20 অনুপাত 5 7 কত, 35। এবার আসেন b অনুপাত c, b অনুপাত c, b অনুপাত c এর ক্ষেত্রে কত আছে, 5 অনুপাত 6,
তাহলে আমরা 5 এর সাথে এবার যদি আমরা এখানে 35, আমাদের b এর মান কত 35 না, আমরা 5 এর সাথে কোন সংখ্যা যোগ করলে 35 হবে, 7 যোগ করলে 35 হয়। তাহলে 6 এর সাথে আমাদের 7 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 5 সাথে 35 অনুপাত 6 সাথে 42। এইবারে আমরা লিখতে পারি কি, অতএব a অনুপাত b অনুপাত c, ঠিক আছে। এবার আপনি দেখেন তাহলে a কত আছে 20 অনুপাত, আর আপনার b আছে কত 35, b 35, এখানে b নেওয়া আছে 35, বাকি আছে c, তাহলে আমরা লিখব c 42। এই হচ্ছে আপনার অ্যানসার। ওকে, 63 নম্বরে বলা আছে কি দেখেন, সরি 32 নম্বরে বলা আছে 840 এর 7.5% সমান কত, অর্থাৎ 840 এর 7.5% কত হয়। আমরা তাহলে প্রথমে এই গণিতটা দেখি, 840 গুণন 7.5%, তাই না। আচ্ছা দেখেন 840 গুণন আমরা 7.5 এ লিখলাম, দেখেন এখন এই যে 7.5 লিখলাম, এর জন্য অবশ্যই তো 10 দিতে হবে, তাই না, আর পার্সেন্টেজের জন্য দিলাম 100। ওকে, এবার আমরা যদি এই শূন্যটা এই শূন্য কাইটা দিলাম, হ্যাঁ, এখানে হলো যে আপনার এই শূন্য কাটা গেলে এখানে যে 3 বার 4 বার 25 দ্বারা আমরা কাটলাম, 3 25 75, 4 25 100। এবার 4 দ্বারা এটা কতবার যায় সেটা আমরা দেখব, 4 দ্বিগুণে 8, 4 একে 4। এবার 21 দ্বারা 3 কে গুণ করলে কত হবে, 3 21 63। এই হচ্ছে কিন্তু উত্তর। 33 নম্বর গণিতে আছে শতকরা বার্ষিক 6 টাকা হার সুদে 950 টাকার 8 বছরে যত সুদ হয়, বার্ষিক 7.5 টাকা হার সুদে কত টাকার 19 বছরে তত সুদ হবে। আমাদের লাস্টে চাইছে কি, প্রিন্সিপাল চাইছে, মূলধন চাইছে, তাই না। এই গণিতটা যদি আমরা করতে যাই তাহলে আমরা প্রথমে দেখবো 950 টাকায় 6 টাকারে 8 বছরে কত টাকা সুদ আসে সেটা আমরা দেখবো। তাহলে প্রথমে আমরা আই বের করব, কি সরল মুনাফা বের করবো। তো শর্টকাটে আমরা আই ইকুয়াল টু লিখতে পারি কি পি আর এন, এটা লিখতে পারি আই ইকুয়াল টু পি আর এন। এখন এখানে পি হচ্ছে কত টাকা 950 টাকা, গুণন মুনাফার হার হচ্ছে 6%, 6% সমান সমান লিখতে পারি আমরা 6/100। এন সমান সমান কত বছর 8 বছর, এই জন্য আমরা দিলাম 8। হ্যাঁ, এবার আপনি দেখেন 4 দ্বিগুণে 8, 4 25 কত 100। আচ্ছা, তারপরে এই জায়গা দিয়ে আমরা দেখব এখানে কতবার যায়, এখানে কতবার যায় সেটা আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনার যাবে 25, যদি এর ভিতর কাটি আমরা কতবার যাবে, 900-র ভিতরে আছে 4 নং 36, 38, কতবার যায় দেখেন 38 বার যায়, ঠিক আছে। এবার আমরা এই দুইটার কয়টা গুণ করে ফেলি, গুণ করলে কত হবে 38 গুণন 6 গুণন 2, কত হয় 456, ঠিক আছে। এই হচ্ছে সরল মুনাফা। এবার আমরা দেখব আমাদের প্রিন্সিপাল বের করব, তাই না। প্রিন্সিপাল যদি আমরা বের করি তাহলে এইটা দেখবো আমরা কত টাকায় হয়, হ্যাঁ এত টাকা হবে। তাহলে আমরা লিখলাম পি ইকুয়াল টু কি আই বাই আর এন, যেটা বাকি থাকে। এবার দেখেন আমরা আই কত পাইছি, আমরা সরল মুনাফা পাইছি 456, আর মুনাফার হার কত এখানে 7.5%, তাহলে আমরা লিখি 7.5 লিখলাম। এর পরিবর্তে 7.5 জন্য লিখতে পারি আমরা 10, দশমিক পরিবর্তে একটা যে কত সংখ্যা করে 0, আর পার্সেন্টেজের জন্য আমরা লিখলাম কত 100। হ্যাঁ, আচ্ছা, তারপরে আপনার আছে কি এন, সময় কত বছর, সময় 19 বছর, সেই জন্য আমরা দিলাম এ হচ্ছে 19, ঠিক আছে। এবার আমরা কাটাকাটি করি, দেখি কি হয়। এখানে 3 25 75, আর 4 25 100। হ্যাঁ, তাহলে কি রইলো দেখেন, এখানে আমরা লিখতে পারি 456, আর নিচে বাকি থাকে কত, নিচে বাকি থাকে 4 10 40, কত 4 10 40, আর এখানে থাকে 19 গুণ 3, 3 19 কত হয় 57, 3 19 57। আচ্ছা, তারপরে এবার আমরা পুরো করে ফেলি, 456 গুণ
40 যাবে উপরে, কি 40 যাবে উপরে আর 57 যাবে নিচে। এখন আমরা দেখব এই 57 456 এর ভিতর কতবার যায়। 456 ভাগ হচ্ছে 57, 8 বার যায়। এটা যায় কতবার, 8 বার। ঠিক আছে, এবার আপনি গুণ করে যান। 40 গুণ 8, 4 কত, 32, শূন্য থেকে একটা, এই হচ্ছে উত্তর। অর্থাৎ আসল কত টাকা, 320 টাকা। 34 নম্বরটা আছে 5 ঘন্টা একত্রে বেজে পরে যথাক্রমে 3, 5, 7, 8 ও 10 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। কত সময় পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে? এটা আমরা সহজভাবে এই সংখ্যাগুলো লসাগু করব প্রথমে। তাহলে 3, 5, 7, 8, 10। প্রথমে আমরা 2 দ্বারা দেই, 3, 5, 7, 4 আর আজ কত, 5 দুগুণে 10। এবার দেখেন 2 দিয়ে যাবে না, আমরা 5 দিয়ে যদি দেই তাহলে কত হয়, 3, 1, 7, 4, 1। আর যায় না, কারণ আমরা যেটাই নেব অন্তত কি দুটা সংখ্যার ভিতর তো যেতে হবে, তাই না? তাহলে এখানে দেখেন 5 দুগুণে 10, 3 10 30, 3 10 কত 30, 30 গুণ 4, 30 3 4 আবার 120, 120 গুণন 7, তাই না? 120 গুণন হচ্ছে 7, 840। কত এর লসাগু কত? অতএব সংখ্যাগুলোর লসাগু হচ্ছে, আমি শর্টকাটে করে গেলাম, লিখলাম না বেশি, লসাগু হচ্ছে 840। এটা কি, এটা হচ্ছে সেকেন্ড। এটা হচ্ছে সেকেন্ড। এটার আমরা 840 না, এটা আমরা 60 দ্বারা ভাগ দিলে হয়ে যায়, তাই না? ভাগ হচ্ছে 60, তাহলে এটা হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা লিখবো কি, আবার কত ঘন্টা পর বাজবে? তো বাজবে ঘন্টাগুলো পুনরায় বাজবে, এবার লেখা যায়, ঠিক আছে? আচ্ছা, বাজবে তাহলে 840 সেকেন্ড পর, 840 সেকেন্ড, বা এটা আপনি 60 দ্বারা যখন ভাগ দিবেন কত হবে, 14, বা 14 মিনিট পর। ঠিক আছে, এই হচ্ছে কিন্তু আপনার উত্তর। 35 নম্বর আছে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এর গসাগু কত? এর গসাগু কিভাবে ওয়ান হলো সেটা আমরা একটু দেখি। প্রথম রাশি আমরা লিখলাম, দেখেন প্রথম রাশি, আপনি এই গসাগু লসাগু প্রথম এভাবে লিখবেন। প্রথম রাশি এক্স প্লাস ওয়াই, এর কিছুই করার নেই, আছে। দ্বিতীয় রাশি কি আছে, এক্স মাইনাস ওয়াই। তৃতীয় রাশি কি আছে, তৃতীয় রাশি আছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সূত্র আছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। এখন অতএব নির্ণয় গসাগু লিখে নি। নির্ণয় গসাগু, গসাগু বেলা কি শুধু কমনটা নিতে হবে, আর লসাগুর বেলায় কমন আনকমন সব। তাহলে দেখেন এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে কি আছে, নাই। হ্যাঁ, সেই জন্য আমাদের কোনো কিছু জানি না, অর্থাৎ প্রত্যেকটার সাথে সাংখ্যিক সহগ 1 আছে, সেই জন্য গসাগু হবে 1। বিষয়টা বোঝা গেল? 36 নম্বরটা আছে একটি সংখ্যা 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট, সংখ্যাটি কত? এই গণিতগুলো আপনি একবারে কয়েক সেকেন্ডে করবেন। কি করবেন, প্রথম এটা যোগ করবেন, এই দুইটা যোগ করবেন 381, তারপর 2 দ্বারা ভাগ দিয়ে দিবেন। তাহলে 2 এটা যোগ করলে কত হয়, 682, 682, ঠিক আছে। এবারে 682 2 দ্বারা ভাগ দেন, 2 দ্বারা ভাগ দিলে কত হবে, 682 যদি আপনি ভাগ দেন তাহলে কত হয়, এখানে হলো 3, 341। তাহলে আমাদের নির্ণয় সংখ্যাটা আছে 341। 37 নম্বর আছে দুটি সংখ্যার অনুপাত 5:8, এদের লসাগু 120 হলে সংখ্যা দুটি কত? ঠিক একইভাবে কি করবেন, লসাগু এত হলে সংখ্যা দুটি কত? আমরা এই গণিতটা এভাবে করতে পারি, ধরি সংখ্যা দুটি যথাক্রমে কি হবে, 5x ও 8x, ঠিক আছে, এটা ধরলাম।
তাহলে এই সংখ্যাগুলো লসাগু কত হবে? অতএব লসাগু দেখেন লসাগু কত হবে? তাহলে আমরা এক্স একটা নিতে পারি আর 5 টা 40, তার মানে কি 40 এক্স, এ হচ্ছে লসাগু, তাই না? হ্যাঁ, এখন দেখেন প্রশ্ন মতে তাহলে আমরা লিখতে পারি এই লসাগু সমান এইটা, তার মানে কি 40 এক্স সমান আছে 120, বা এক্স ইকুয়াল টু 120 ভাগ হচ্ছে 40, কত বাজায়? 3 বাজায়। হ্যাঁ, অতএব এক্স এর মান পাইলাম আমরা কত? 3। এবার কিন্তু আমরা সংখ্যা দুটি বের করতে পারি। এখানে কাছে প্রথম সংখ্যাটা কত ধরছিলাম? 5x, তাহলে 5 গুণন আছে 3 সমান কত? 15। আরেকটা সংখ্যা ছিল কত? 8x, তাহলে 8x এর মান আছে 3, 3 এটা 24। তাহলে সংখ্যা দুটি আমরা পাইলাম কি? 15 এবং 24। 38 নাম্বারটা আছে, যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? তাহলে দেখেন চাইছে দিন, তাই না? তাহলে আমরা লিখবো 9 জনে পারে, 9 জনে করতে পারে, 9 জনে করতে পারে কত দিনে? 12 দিনে। এই 9 জনের কাজ যখন একজনে করতে যাবে তখন সময় অবশ্যই বেশি লাগবে, তাই না? তাহলে 12 গুণন হচ্ছে 9 দিনে। এই কাজটা যখন অতিরিক্ত লোক যখন যোগ হবে কতজন? 3 জন, তাই না? তাহলে 9 জনের সাথে 3 জন যোগ করলে কত? 12 জন হবে, কি? 12 জন। অতএব 12 জনে করতে পারে, তাহলে 12 গুণন 9, 12 জন আবার সময় একটু কম লাগবে না, সেজন্য ভাগ হবে, 12 কাটা যায়, তাহলে কত থাকে? 9 দিন। উত্তর কি হবে? 9 দিনে কাজটি শেষ করা যাবে। বিষয়টা বুঝছেন? 39 নম্বর গণিত আছে, কোন পরীক্ষায় বাংলায় 60%, গণিতে 50% এবং 40% উভয় বিষয়ে পাস করে, উভয় বিষয়ে 60 জন ফেল করলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? এই গণিতটা আমরা করতে পারি কিভাবে? প্রথম লাগবো কি দেখেন, মোট বাংলা পাস করে, শুধু বাংলা পাস করে কত? তাহলে দেখেন 60%। আচ্ছা একটু লিখে দিই, শুধু বাংলায় পাস করে, তাহলে আপনার 60% বিয়োগ আছে কত? 40%। হ্যাঁ, সমান কত? 20%। আচ্ছা শুধু আচ্ছা শুধু গণিতে পাস করে তাহলে 50%, বা বিয়োগ হবে 40%, সমান কত? 10%। এবার আমরা দেখবো মোট পাস করে কি, উভয় বিষয় বা মোট পাস করে কত? দেখেন এখানে আছে কত? 20% যোগ 10% যোগ আছে এ আছে 40%, সমান কত? 40 আর 30-এ, এটা কিন্তু 10, হ্যাঁ, 40 আর 30-এ কত? 70%। তাহলে ফেল করে কত? অতএব ফেল করে দেখেন আপনি 100% থেকে বিয়োগ দেন 70%, তাই কত? 30%। 30% প্রশ্ন মতে মানে কি 30% সমান 60 জন। তাহলে আমরা লিখতে পারি কি দেখেন, প্রশ্ন মতে 30% সমান আছে 60 জন, অতএব 100% সমান কত আমরা সেটা দেখবো। অতএব 100% সমান আছে, তাহলে কি হবে? 60 গুণন হচ্ছে 100 ভাগ হচ্ছে 30, 30 দুগুণে কত? 30 দুগুণে 60, হ্যাঁ, তাহলে 200। এই 200 জন, এই হচ্ছে উত্তর আপনার। হ্যাঁ, 40 নম্বর আছে, 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ ধরেন এইটাই ধরলাম আমরা কত? 90 ডিগ্রি। হ্যাঁ, একটু বেকাতারা হয়েছে, ঠিক আছে, এটা কত? 90 ডিগ্রি। তাহলে সম্পূরক কোণ মানে কি? অর্থাৎ আপনি তাহলে 180 ডিগ্রি দুইটা করে যোগফল ধরেন 180 ডিগ্রি হবে, সেটাই সম্পূরক কোণ। তাহলে এই বাকিটাও হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি। বিষয়টা বোঝা গেল? 41 নম্বর আছে, একটি কোণের পরিমাণ 80 ডিগ্রি হলে একে কি কোণ বলে? একটা বিষয় রাখেন, দেখেন 90 ডিগ্রি হচ্ছে কি? 90 ডিগ্রি হচ্ছে সমকোণ। 90 ডিগ্রি বেশি, ধরেন 90
95 বা 98 যাই ধরেন আপনি, হ্যাঁ, ধরেন 95 ডিগ্রি হলো, তাহলে এটা হবে কি কোণ? স্থূল কোণ। কি? স্থূল কোণ। আর যদি 90 ডিগ্রির কম হয়, ধরেন 80 আছে না, ধরেন যদি 85ও থাকতো, তাহলে এটা হতো সূক্ষ্ম কোণ। তাহলে বলেন, তাহলে যেহেতু 90 ডিগ্রির কম আছে, তার মানে এটা কি কোণ হবে? সূক্ষ্ম কোণ হবে। 42 নম্বরটা আছে কি x + 1/x = 4 হলে x⁴ + 1/x⁴ এর মান কত? এই অঙ্কটা আমরা দেওয়া আছে, এ দিয়েও করতে পারি, এটা দিয়েও করতে পারি। তো আমরা এটা দিয়ে করি, একটু সহজ হবে না? x⁴ + 1/x⁴, এটাকে আমরা একটু ভাঙাইলাম, x² প্লাস ভিতরে একটা বাইরে দিলাম, দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার আমরা প্রথম সাধারণত কি প্লাসের টাই নেব, তাহলে কি a প্লাস x স্কয়ারে আমরা a ধরছি, 1/x স্কয়ারে b ধরছি, ঠিক আছে? তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই তো, এটা কাটা যায়। তাহলে কি রইল? এটা রইল। এখন দেখেন এখানে আবার সূত্র জানা, আপনি যদি x এর যদি a ধরেন 1/x এর b ধরেন, তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আবার যায়। এবার আমরা মানের দিক তাকাবো, মাইনাস প্লাস তো প্লাস এটা নেব, তাহলে আবার নিলাম আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার আপনি দেখেন এতটুকু আমরা লিখলাম কি, এই এতটুকু সমান সমান আমরা লিখলাম এতটুকু, ওকে? এখন এটার উপর হোল স্কয়ার আছে, তাহলে আমরা এর উপরও কি দিয়ে দেব? হোল স্কয়ার দিয়ে দেব, ওকে? তারপর মাইনাস হলে a মাইনাস 2a2, বোঝা গেল? এটা আবার কাটা যায়। এবার দেখেন আপনি x + 1/x এর মাইনাস কত? 4, আমরা 4 দিলাম, এই স্কয়ার আছে, স্কয়ার দিলাম, মাইনাস 2, এর উপরে আবার কি আছে? হোল স্কয়ার আছে, মাইনাস 2। এবার দেখেন 4 4 কত হয়? 16 দিলাম, হ্যাঁ, মাইনাস 2, এর উপর আছে কি? হোল স্কয়ার, মাইনাস 2, তাহলে এখানে কত থাকে? 14, হ্যাঁ, কত থাকে? 14, 14 এর উপরে আছে স্কয়ার, দিলাম স্কয়ার, মাইনাস 2। এখন দেখেন 14 14 কত হয়? 14 14 হয় আপনার 196, 196 মাইনাস 2, তাহলে কত থাকে? 194। এই হচ্ছে অ্যান্সার, হ্যাঁ। 43 নম্বরটা কি আছে? x প্লাস y = 8, x মাইনাস y = 6 হলে x² প্লাস y² এর মান কত? আমরা মানটা দেওয়া আছে কি, এটা না লিখে আমরা ডাইরেক্ট প্রদত্ত রাশিটা লিখলাম। কি আছে? x² প্লাস 1/a² প্লাস b², তাই না? x এর যদি আমরা a ধরি, y এর যদি b ধরি। এখন a² প্লাস b² সূত্র তিনটা, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b, একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড 2, অথবা এটাকে হাফ ইনটু দিয়েই পড়ে, তো আমরা ডিভাইডেড দিয়েই লিখলাম, ঠিক আছে? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড 2, আমরা এটা দিয়ে লিখলাম। এখন দেখেন x প্লাস y এর মান কত আছে? 8, 8 এর উপর স্কয়ার দিলাম, প্লাস x মাইনাস y এর মান আছে 6, 6 এর উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম, ডিভাইডেড 2। 8 8 64 প্লাস 6 36 ডিভাইডেড 2, এই দুইটি করলে কত হয়? 6 এর সাইডে 10, হ্যাঁ, 8 থেকে 1 4, 6 এর সাইডে 10, এটা কাটলে কত হয়? 50। এই হচ্ছে অ্যান্সার। 44 নম্বরটা আছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত নির্ণয় করুন। বৃত্তের পরিধি আমরা জানি, ব্যাসার্ধ আছে কি r, ঠিক আছে? বৃত্তের পরিধির সূত্র আছে কি, একটু লিখে দিই। বৃত্তের পরিধি আছে 2 পাই r, আর বৃত্তের ব্যাস হবে কি? বৃত্তের ব্যাস হচ্ছে 2r, ব্যাসার্ধ হচ্ছে কি? ব্যাসার্ধ হচ্ছে r, আর ব্যাস হচ্ছে 2r। অতএব বৃত্তের পরিধি অনুপাত হচ্ছে বৃত্তের ব্যাস, শুধু ব্যাস লিখে গেলাম, হ্যাঁ, বৃত্তের ব্যাস। তাহলে কি 2 পাই r অনুপাত হচ্ছে 2r। এখানে দেখেন এই যে 2r কাইটা দিলাম, ভাগ করলাম, তাহলে থাকে কি, এখানে কি থাকে? শুধু পাই থাকে, কি থাকে? শুধু পাই থাকে, আর নিচে থাকে কি 1, তো অনেক কোনো ভ্যালু নেই, পাই থাকে।
তাহলে পায়ের মান আছে 22/7, এটা আপনি মুখস্থ রাখবেন। আমি আপনাকে বোঝানোর জন্য এরকম লিখলাম, কিন্তু আপনি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত মনে রাখবেন কি পাই দিয়ে মনে রাখবেন, ঠিক আছে? তার পায়ের মান হচ্ছে কি 22/7, অর্থাৎ বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত আছে 22/7, তাহলে পায়ের মান হচ্ছে 22/7। এই হচ্ছে উত্তর। 45 নম্বরটা বলা আছে শতকরা বার্ষিক কত হার সুদে 5 বছরের সুদ আসলে 1/5 অংশ হবে। এখানে আমরা ধরি সুদ আসল, এই গণিতটা আমরা শর্টকাটে করতে পারি। ধরি সুদ আসল, ধরি সুদ আসল 5 টাকা। অতএব তাহলে সুদ হবে কত? বলা আছে সুদ আসলের 1/5 অংশ, তাহলে 5 এর 1/5 এত টাকা, 5 পাশে কাটা যায়, তাহলে কত? 1 টাকা পাইলে আমরা সুদ। এবার আমরা আসল বের করি, অতএব আসল, আচ্ছা আসল হচ্ছে কত টাকা? আপনার সুদ আসল থেকে সুদ বাদ দেন 5, আর সুদ পাইছি 1 টাকা, তাহলে 4 টাকা। এই 4 টাকা হচ্ছে আসল। এবার বলা আছে যে শতকরা বার্ষিক কত হারে মুনাফার হার চাইছে। তাহলে আমরা জানি আইপিআর এর সূত্র দিয়ে যদি করি, আর ইকুয়াল টু কি হবে? আই বাই পিএন। এবারে আই আপনার হচ্ছে কি সরল মুনাফা হচ্ছে 1 টাকা। আচ্ছা, আর মূলধন হচ্ছে কয় টাকা? মূলধন হচ্ছে 4 টাকা। আর সময় কত বছর? সময় হচ্ছে যে 5 বছর, এলো 5। মুনাফার হারের জন্য দিবেন আপনি 100, 100/100 দেওয়া যায় বা 100, ঠিক আছে? এবার আমরা একটু কাটাকাটি করি, কাটাকাটি করলে দেখেন কত হয়। 5 কুড়ি 100, 4 পাঁচা 20, তাহলে কত পেলাম? 5 সমান 5%। এই হচ্ছে মুনাফার হার, ঠিক আছে? এই হলো উত্তর। 43 নম্বরটা আছে 1 হতে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 1 হতে 30 পর্যন্ত আপনার মৌলিক সংখ্যার একটা নাম্বার আপনি মনে রাখবেন। মৌলিক সংখ্যার নাম্বারটা হচ্ছে এটা, অনেক মোবাইল নাম্বার মনে রাখেন ওইভাবে 4422 322 321 321 4422 322 321। এখন দেখেন বলা আছে 1 থেকে 30 পর্যন্ত, তাহলে এই 1 থেকে 30 পর্যন্ত আমরা ঘর কটা? 10 20 30, তিনটা ঘর না? এই হলো তিনটা ঘরে আপনি চলে যান, তাহলে কত? 4 4 8 8 আর 2 10, 10টি। এবার আপনি শর্টকাটে করে যাবেন। ওকে, ৪৮ নাম্বারটা কি আছে? 125/27 টু দি পাওয়ার -2/3। এই গণিতটা আমরা এভাবে করতে পারি, যেমন আগে একটু অঙ্কটা লিখে নিই। 125/27 পাওয়ার আছে কত? -2/3। হ্যাঁ, আচ্ছা এটারে আমরা 125, তাহলে 5 এর উপর যদি আমরা কিউব দিই, আর এখানে 3 এর উপর যদি কিউব দিই, কিউব গুণন, তাহলে কি রইলো? -2/3। হ্যাঁ, এই 3 তে আমরা কাইটা দিলাম, থাকে কত? তাহলে দেখেন 3/5 এর পাওয়ার আছে কত? -2 থাকে। হ্যাঁ, এবার আমরা দেখেন এটা সমান আমরা কি লিখতে পারি? 1 বাই লেখা যায় 5/3, হ্যাঁ, বাই 2। কারণ এর পাওয়ার যদি আমরা এরকম দেখি, তার মানে কি লিখি আমরা? a বাই a স্কয়ার লিখি না? ঠিক ওইভাবে। আচ্ছা, তাহলে এবার দেখেন, তাহলে 1 ডিভাইডেড, এখানে কত? 5 5 25, আর এখানে 3 3 9। 1 ডিভাইডেড, উপরে যাবে 9, 25 যাবে নিচে, তাহলে কি থাকলো আমাদের? 9/25, ঠিক আছে? এভাবে লিখতে পারেন, অথবা 9/25, দুইভাবেই লেখা যায়। 48 নম্বরটা আছে পিতা ও 2 সন্তানের বয়সের গড় 27, 2 সন্তানের বয়সের গড় 20 হলে পিতার বয়স কত? একবার সহজ গণিত, আমি জানি এটা সবাই আপনারা পারবেন, তারপর আমি একটু করে দিছি। পিতা ও 2 সন্তানের মোট বয়স আমরা লিখবো কি? পিতা ও 2 সন্তানের মোট বয়স, পিতা ও 2 সন্তানের মোট বয়স কত হবে? দেখেন
27 গুণন টোটাল 3 জন না, 3 7 21, 21 1 থেকে 2, 3 দিন 6, 6 2 8 কত 81 বছর। ঠিক আছে, কত 81 বছর। এবার 2 সন্তানের মোট বয়স কত? 2 সন্তানের মোট বয়স হচ্ছে 20 গুণন 2 সমান কত বছর? 40 বছর। এবারে আমরা যদি এই 3 জনের বয়স থেকে এই 2 সন্তানের বয়স দিই তাহলে পিতারটা পেয়ে যাই। অতএব পিতার বয়স কত হবে তাহলে? 81 বিয়োগ 40 সমান কত? 41 বছর। এটাই হচ্ছে আপনার উত্তর। 49 নাম্বারটা কি আছে? 49 নাম্বার এই গণিতটা আমরা শর্টকাট লিখতে পারি কি? আগে একটু লিখে নিই। 1 ডিভাইডেড 0.25, তাই না? এই গণিতটা এখন আমরা এভাবে করব। 1 ডিভাইডেড 25 সমান আমরা লিখতে পারি কি? আমরা যদি ভগ্নাংশ উঠাই, এই দশমিক উঠাই ফেলাই, তাহলে নিচে লিখতে পারি আমরা 100। দশমিক উঠানো দশমিক পরিবর্তে 1, যে কটা সংখ্যা সে কটা শূন্য, এগুলো আশা করি সবাই পারেন। তাহলে 1, এখানে আমরা যদি 4 25 100, উপরে লিখতে পারি কত আমরা 1, আর নিচে লিখতে পারি কত 4। 25 1 25, 4 25 100। এবারে আমাদের মূল হচ্ছে 1 ভাগ যাবে গুণ হয়ে, 4 যাবে উপরে, 1 যাবে নিচে। আচ্ছা, তাহলে কত পেলাম? 1 গুণন 4 আঁকে 4, 4। তাহলে কত হয়? 4 এর উপর রুট থাকলে কত হবে? 2। এই হচ্ছে অ্যান্সার। 50 নম্বর গণিতটা দেখুন। এই গণিতটা প্রায় পরীক্ষাতে আসে। ঠিক আছে, এই গণিতটা প্রায় পরীক্ষাতে আসে। কি বলা আছে? একটি জিনিস 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, জিনিসটির ক্রয় মূল্য কত? আমরা লিখবো 10% ক্ষতিতে বিক্রয় মূল্য। প্রথম লিখবো কি 10% ক্ষতিতে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 90 টাকা। কি 90 টাকা। এবার 5% লাভে, শর্টকাটে আমরা করব, 5% লাভে বিক্রয় মূল্য কত হবে? বাড়বে, তাহলে 105 টাকা। 2 বিক্রয় মূল্যের পার্থক্য কি লিখবো? 2 বিক্রয় মূল্যের পার্থক্য। 2 বিক্রয় মূল্যের পার্থক্য কত? 105 বিয়োগ হচ্ছে 90 টাকা বা 15 টাকা। বিষয়টা বোঝা গেল? এইবার আমরা লিখবো যে বিক্রয় মূল্য, 2 বিক্রয় মূল্যের পার্থক্য লিখতে পারেন বা বেশি বিক্রয় মূল্য লিখতে পারেন। হ্যাঁ, তাহলে বেশি বিক্রয় মূল্য যদি বা 2 বিক্রয় মূল্যের পার্থক্য যেটাই লেখেন, একটা লিখলেই চলে। তাহলে আমরা লিখলাম বেশি বিক্রয় মূল্য। বেশি বিক্রয় মূল্য 15 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। অতএব বেশি বিক্রয় মূল্য ডাইরেক্ট লিখলাম আমরা কত? 45 টাকা হলে, এই যে দেওয়া আছে কিন্তু, এত টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100, উপরে যাবে কত? 45, নিচে যাবে 15। 3 15 45, 3 1 3 শূন্য আছে 2টা, এত টাকা। তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত ছিল? উত্তর ক্রয় মূল্য 300 টাকা। ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করুন, আর বারবার দেখার জন্য আপনার টাইমলাইন আপনি শেয়ার করে রাখতে পারেন। আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন এইরকম ভিডিও আরো পেতে। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।